এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। আপ তৃণমূল সহ শরিক দলকে ৩ আসন, রাজ্যে ১১ আসনে প্রার্থী চূড়ান্ত কংগ্রেসের। প্রতিটি কেন্দ্রওয়ারি ৩ সম্ভাব্য প্রার্থীর প্যানেল তৈরি করে হাইকমান্ডের কাছে পাঠানোই নিয়ম। স্ক্রিনিং কমিটির বৈঠকও হয়নি, কিন্তু এই প্রেক্ষাপটেই কংগ্রেস এবার তার শরিক দলগুলোর আসন নিয়ে ভাগ বাটোয়ারা কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে বলে রাজীব ভবনের অন্তর্মহল থেকে এই খবরটা ভেসে আসছে। কি সেটা? না, ১১টি কেন্দ্রে একজন করে প্রার্থী ঠিক করে ফেলেছে কংগ্রেস। ৩টি আসন ছেড়ে দেওয়া হয়েছে আম আদমি পার্টি, আসাম জাতীয় পরিষদ এবং তৃণমূল কংগ্রেসকে। তবে আপ এবং তৃণমূলের সঙ্গে জাতীয় স্তরে কংগ্রেসের রসায়ন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তার উপর এই রাজ্যেও বিরোধী জোটের ভাঙ্গাগোড়া নির্ভর করছে। কংগ্রেসের হাতে প্রস্তুত বলে যে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছে তাতে বেশ কিছু চমকপ্রদ উপাদান রয়েছে। যেমন ডিলিমিটেশনের জেরে কলিয়াবর লোকসভা কেন্দ্র পাল্টে কাজিরাঙ্গা হওয়ার ফলে কপালে বাজ পড়েছিল গৌরব গগৈর, সঙ্গে কংগ্রেস নেতৃত্বেরও। কলিয়াবরের সাংসদ গৌরবের পক্ষে যে কাজিরাঙ্গা মসৃণ হবে না সেটা আন্দাজ করে নিয়ে তাকে তুলনামূলকভাবে নিরাপদ কেন্দ্র নগাঁওয়ে দাঁড় করানোর ভাবনা শুরু হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈর কি হবে? এই টানাপোড়েন মেটানোর ফর্মুলা হিসেবে প্রদ্যুৎকে ঠেলে দেওয়া হয়েছে বরপেটায়। এই কেন্দ্রের সাংসদ আব্দুল খালেক কংগ্রেসের টিকিট এবার হয়তো অদূরেই থেকে যাবে। তিনি দুবড়ির জন্য আবেদন করলেও সেখানে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে রকিবুল হোসেনকে শক্ত প্রার্থী মনে করছে কংগ্রেস। খালেক কি তাহলে এবার প্রার্থিত্বের বৃত্ত থেকে আউট? সেটা অবশ্য জানা যাবে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর। করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কংগ্রেস টিকিট প্রায় নিশ্চিতই। যতদূর জানা যাচ্ছে কংগ্রেস নেতৃত্ব তাকে প্রার্থী করে সংখ্যালঘুদের কাছে একটা সদর্থক বার্তা পৌঁছে দিতে চাইছেন। তা হলো রাজ্যের সংখ্যালঘু আন্দোলনের পরিচিত মুখের উপরই তারা বাজি ধরছেন। এছাড়া মনে করা হচ্ছে যেহেতু বাঙালি হিন্দুদের সমস্যা, নাগরিকত্বের ইস্যু কিংবা ডিভোটার নিয়ে বহুদিন ধরে সরব চৌধুরী, তাই কিছু হিন্দু ভোটও তার জুলিতে পড়তে পারে। করিমগঞ্জে অবশ্য মৃদু স্বরে হলেও কংগ্রেস নেতাদের মুখে শোনা যাচ্ছে রাজ্য যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনামের নামও। যদিও কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে ধার ও বারের দিক থেকে জুবাইরের চাইতে কয়েক মাইল এগিয়ে হাফিজ চৌধুরী। অন্যদিকে শিলচর কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি কংগ্রেস। এসবের পাশাপাশি উজান আসামের জোরহাট কেন্দ্রে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকে প্রার্থী করছে কংগ্রেস। ডিব্রুগড় ছেড়ে দেওয়া হচ্ছে এজেপিকে। এই দলের নেতা লুরিনজ্যোতি গগৈ ডিব্রুগড়ে বিরোধী জোটের প্রার্থী হতে পারেন। লখিমপুরের রানী নরহের বদলে কংগ্রেস প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি সদ্য বিজেপি ত্যাগী উদয়শঙ্কর হাজারিকার। তেজপুরে কংগ্রেস প্রার্থী হতে পারেন পবন সিং গাটোয়ার। তবে তৃণমূল কংগ্রেস শিলচর আসন নিয়ে গড়রাজি থাকলে রিপুন বোরার জন্য তেজপুর ছাড়তে পারে কংগ্রেস। কাজিরাঙ্গা আসনে কংগ্রেস দাঁড় করাতে চাইছে প্রাক্তন বিধায়ক রুজলিনা তির্কিকে। দরং উদালগুড়ি কেন্দ্রে মাধব রাজবংশীর কংগ্রেস প্রার্থিত্ব মোটামুটি পাকা, ঠিক যেমন কুকরাঝাড়ে কংগ্রেস টিকিটে লড়ার সম্ভাবনা প্রবীণ বড়র। ডিফুতে কংগ্রেস প্রার্থী হচ্ছেন জয়রাম ইংলেং। গুয়াহাটি কেন্দ্র কংগ্রেস ছেড়ে দিচ্ছে আপ নেতা ভবেন চৌধুরীকে। কংগ্রেস নেতৃত্ব এই একজন করে প্রার্থী তালিকা প্রস্তুতের বিষয়টিকে আনুষ্ঠানিক আলোচনায় অস্বীকার করেছেন। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সাংবাদিকদের বলেছেন দলের প্রার্থিত্বের জন্য আবেদন করেছেন ৮০ থেকে ৮২ জন। এই সংখ্যাকে ৪০-৪২-এ নামিয়ে আনতে হবে। এরপর স্ক্রিনিং কমিটি প্যানেল স্থির করবে এবং হাইকমান্ড গঠিত নির্বাচন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামীকাল গুয়াহাটির এক হোটেলে বসবে স্ক্রিনিং কমিটির বৈঠক। সেদিনই বসতে পারে নির্বাচন কমিটির বৈঠকও। বোরা জানান যে তালিকা নিয়ে চর্চা চলছে তা নিয়ে ভূপেনের বক্তব্য। এতে নাম থাকা কয়েকজন নেতার টিকিট পাকা, এতটুকু বলা যায়। দেবব্রত সম্পর্কে বোরা বলেছেন তিনি টিকিটের জন্য আবেদন করেননি, কিন্তু হাইকমান্ড চাইলে জোরহাটে প্রার্থী হতেই পারেন দেবব্রত শইকিয়া। অপরদিকে আসামের সম্ভাবনার দরজা খুলে গেছে। সম্ভাবনার অভাব নেই এখন, কেননা আসামে আর আগের পরিবেশ নেই। ব্যাপক পরিবর্তন হয়ে চলেছে। আর এই পরিস্থিতিতে সঠিক কর্মজীবনের পথ বেছে নিয়ে ইতিবাচক চিন্তাধারা এগোতে হবে ছাত্রছাত্রীদের। শোনিতপুর জেলার জামগুড়িহাতে তিয়াগবীর হেমবরুয়া ছাত্রীনিবাসের শিলান্যাস করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন আগে আসামের পরিবেশ একেবারেই আলাদা ছিল। গুলির শব্দ, বোমা বারুদের গন্ধে ভরে ছিল আসামের পরিবেশ, কিন্তু এখন সেই পরিবেশ আর নেই আন্দোলনও। সমাজে ব্যাপক পরিবর্তন এসেছে, সঙ্গে দ্রুত আর্থিক বিকাশ হয়ে চলেছে রাজ্যে, যার ফলে সম্ভাবনার দরজা খুলে গেছে। মুখ্যমন্ত্রী বলেন গোটা দেশের সঙ্গে আসামও আর্থিক বিকাশের পথে এগিয়ে চলেছে। বৃদ্ধি পেয়েছে জিডিপিও। ৩ বছর আগে আসামের জিডিপি ছিল প্রায় ৩ লক্ষ কোটি টাকা। বর্তমানে জিডিপি হয়েছে ৫.৪২ লক্ষ কোটি টাকা।
আগামী বছরে জিডিপি হবে ৬.৪২ লক্ষ কোটি টাকা এবং ২০২৬ সালের মধ্যে ৯ থেকে ১০ লক্ষ কোটি টাকা জিডিপি হবে রাজ্যে। জিডিপি যতই বাড়বে সম্ভাবনার পথ ততই প্রশস্ত হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগে শিক্ষিত যুবক যুবতীদের চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হতো, এখন উপার্জনের অনেক পথ খোলা রয়েছে, সম্ভাবনার পথ প্রশস্ত হয়েছে রাজ্যে। এখন উৎকুচ না দিয়ে চাকরি পাচ্ছেন দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, যা আগে হতো না। টাকা না দিয়ে এখন এপিএসসির চাকরি পাচ্ছেন দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। আগে মন্ত্রী বিধায়কদের আত্মীয়রাই এপিএসসির চাকরি পেতেন। আগে 3টি মেডিকেল কলেজে এমবিবিএস এর আসন সংখ্যা ছিল মাত্র 350টি, বর্তমানে 13টি মেডিকেল কলেজে প্রায় 2000টি এমবিবিএস এর আসন রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, আইটি এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, টাটার সেমিকন্ডাক্টর শিল্প স্থাপন হলে চেহারা পাল্টে যাবে আসামের। ইতিমধ্যেই 1800 যুবক যুবতীকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষে এদেরই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে টাটার সেমিকন্ডাক্টর শিল্পে। এই শিল্প স্থাপন হওয়ার পর 10 বছরে 40,000 ছেলে মেয়ে চাকরি পাবেন। তাই সম্ভাবনার অভাব নেই এখন আসামে। ছাত্রছাত্রীদের কেবল সঠিক কর্মজীবনের পথ বেছে নিয়ে ইতিবাচক চিন্তাধারা এগোতে হবে, নতুন উদ্ভাবনের জন্য হাঁটতে হবে। জীবনে ভালো কিছু করার চিন্তাকে মাথায় রেখে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রী বলে, নার্সিং ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। নার্সিং এর সঙ্গে ইংরেজিতে ভালো মতন কথা বলতে পারলে বা বিদেশি ভাষা শিখতে পারলে লক্ষ লক্ষ টাকার মাসিক বেতনের কাজ পাওয়ার সুযোগ রয়েছে। কিছুদিন আগে 50 জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সিঙ্গাপুরে গেছেন। তাই সঠিক কর্মজীবনের পথ বেছে নিতে হবে ছাত্রছাত্রীদের। তিনি বলেন, যেখানে রাজ্যের সম্ভাবনার পথ প্রশস্ত হয়েছে, সেখানে একাংশ বুদ্ধিজীবী যুব প্রজন্মকে ধ্বংস করতে আন্দোলন করার উস্কানি দিচ্ছেন। এদিকে তেজপুরের চকিঘাটে এদিন আইন কলেজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই উদ্বোধনী সভায় মুখ্যমন্ত্রী বলেন, শিলান্যাস করার পর নিজেই উদ্বোধন করার সংস্কৃতি আগে ছিল না রাজ্যে, কিন্তু সেই পরিবেশ পাল্টে গেছে এখন। শিলান্যাসের 2-3 বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে 10টি আইন কলেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার, যার মধ্যে তেজপুরের আইন কলেজের উদ্বোধন হলো এদিন। আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠদান শুরু হয়ে যাবে। চলতি বছরে মরিয়নি এবং ডিব্রুগড়ে 2টি আইন কলেজের নির্মাণ কাজ শেষ করে পাঠদান শুরু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, গত 3 বছরে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। 3টি মেডিকেল ছিলই, এর পাশাপাশি 9টি নতুন মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে। তিনসুকিয়ার মেডিকেল কলেজের কাজ এবছরই শেষ করা হবে। আগে মাত্র 3টি সরকারি কলেজ ছিল রাজ্যে, বর্তমানে 16টি সরকারি কলেজ রয়েছে। আরও 20টি সরকারি কলেজের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে আরও 10টি সরকারি কলেজের কাজ শুরু করা হবে। তিনি বলেন, কলেজের পাশাপাশি একের পর এক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। গহপুরে নির্মাণ করা হবে কনকলতা রাজ্য বিশ্ববিদ্যালয়। এতে নতুন প্রযুক্তির পাঠ্যক্রম চালু করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির আমলে ব্রহ্মপুত্রের উত্তরপাড়ের সবচেয়ে বেশি উন্নয়নের কাজকর্ম হয়েছে। একই সঙ্গে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি কৃষি ফার্ম গড়ে তোলার কথাও শোনান তিনি। ভাষণে রেশন কার্ডের বিভিন্ন সুবিধার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির আমলে আসামে যেভাবে উন্নয়নের কাজকর্ম চলছে তা আগে কখনো হয়নি, কল্পনাও করেননি কেউ। অপরদিকে শ্রীকোনা আইটিআই ড্রাফটম্যান অ্যান্ড সিভিল ট্রেডের ইন্সট্রাক্টর মতিবুর রহমান বড়ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি আমদুরঘাটের বাড়িতে গিয়ে মতিবুর রহমান বড়ভূঁইয়ার সঙ্গে দেখা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। উল্লেখ্য, শ্রীকোনা আইটিআইয়ে কর্মরত মতিবুর রহমান দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই, দিল্লি এবং পরে গাজিয়াবাদ নিয়ে যাওয়া হয়। বর্তমানে মতিবুর রহমান বড়ভূঁইয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। ডাক্তারের দেওয়া নিয়মাবলী সঠিকভাবে মেনে চলতে মতিবুর রহমানকে পরামর্শ দেন আমিনুল। গত বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও সোনাইয়ের আনাচে কানাচে জনসংযোগ রক্ষা করে চলেছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।